বং দর্পণ, বিনোদন সবার জন্য। নমস্কার। বৃষ্টি কবি বল তো দেখি নন্দ, কি পুকুর থাকে হচ্ছে আমার সন্দ। নাই বা যদি পুকুর থাকে, কেমন করে বৃষ্টি আকাশ থেকে আসছে নেমে বাঁচাতে এ সৃষ্টি নন্দবন। এ তো খুবই সহজে সরল কাণ্ড। আকাশে জুড়ে মেঘেরা ছোটে, দাঁড়ায় না দণ্ড। ওর ভিতরে লুকিয়ে থাকে হাজার জলের ছানা। সকালে দুপুর সারা তারাতে করছে আনাগোনা। আনাগোনার হানাহানি যখন লাগে ধাক্কা, পা ফসকে এই মাটিতে অমনি সে পায় অক্কা। সেটাই হলো বৃষ্টি কিংবা সেটাই হলো জল। সৃষ্টি গোড়াই বাঁচিয়ে রাখে সোনার শিশুর দল। নমস্কার। বইমেলা সবার নয়, কবি কমল কৃষ্ণ মজুমদার। अरे जंतर मंतर सात समुंदर, पेट का अंदर बड़ा बंदर। उगली निकली छोड़ छछंदर, जो जीता है वही सिकंदर। खेला होबे भेजी होबे, सो बाबूरा पैसा देबे। लाज दिखाबे चमेली, लाज दिखाबे। अरे প্ল্যাটফর্মে ঢোকার আগে এইভাবেই লোক ডাকছিল ছেলেটা। মাথায় টুপি, হাতে ঢোলক, গায়ে লাল নীল কাপড়ে তালি মারা জামা। দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা কসরতের খেলা। আমরা যাচ্ছিলাম বাপের সাথে বই মেলাতে। বই মেলাতে দারুণ মজা, বই দেখার মজা, বই কেনার মজা, মেলায় ঘোরার মজা, ফুচকা খাওয়ার মজা। সেই আসতে দেরি করছিল, ছেলেটা আবার ডেকে উঠলো, আরে খেল মাদারি ভেলকি গাড়ি, দেখ সওয়ারি, লোহার চাকায় ঘুষবে কেমন তিরারি। বাবু বাট আসেলি, जान हथेली, सुन चमेली, खुश होने से पब्लिक तो पैसा मिली। अरे দেখি সবাই একটা ছোট্ট রুমের ভেতরে ঢুকে যাচ্ছে তিনটে শরীর। তারপর টুং টাং টং ওদের ভাঙা থালায় পয়সা পড়ার আওয়াজ। তুতুল হঠাৎ জিজ্ঞাসা করলো, বাপি ওরা বই মেলাতে যায় না? কেমন হয়ে যাবে মুখে বাপি বলল, না মা, বই মেলা তো সবার নয়। ওদের ময়লা জামা, ওদের কষ্ট, ওদের ভাঙা থালা আমাকে আমি বুঝিয়ে দিল বই মেলাটা সবার নয়। কেন নয়? এই প্রশ্ন করার আগে ট্রেন চলে এলো। ট্রেনে ওঠার আগে আবার শুনতে পেলাম ছেলেটা বলছে, আরে নমস্কার। এই ছোটরা আমাদের ভীষণ আদরের, ভীষণ প্রিয়। আমাদের আরো অনেক ক্ষুদে শিল্পী ছিল, ছোটরা ছিল, কিন্তু বিভিন্ন কারণে ওরা আজকে আসতে পারেনি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমাদের দিদি শ্রীমতী গোপা চক্রবর্তী একটা অভিনব আঙ্গিকে বেঁধেছেন। পালা গানের আকারে কিছু কথা, কিছু কবিতা, একদমই অভিনব একটি দিদির অনুগত একটি সৃষ্টি। সেটা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো। কথকতার ফাঁকে ফাঁকে আমরা কবিতা উচ্চারণ করব। যে সকল কবিদের কবিতা নিয়ে এই জঙ্গলমহল উৎসব পালা গানটি রচিত হয়েছে তারা হলেন কবি বিধিনী চক্রবর্তী, উনি আমাদের মধ্যে এক্ষুনি এসে পৌঁছলেন। হ্যাঁ, পৌঁছলেন। এছাড়া রয়েছেন শাশ্বতী হোসেন, কবি অপূর্ব গোস্বামী, ডক্টর সুভাষ রায়, এবং আমাদের দিদি নিজেও একজন কবি ছিলেন, আপনারা সবাই জানেন। ওনার লেখা 3টি কবিতা
এই কোলাজের মধ্যে রাখা হয়েছে। সবটা মিলিয়ে আমরা পরিবেশন করতে চলেছি। আমরা মাটির টানের মাটিরা, আমরা মাটির টানে দিদির ছাত্রীরা সবাই মিলে সমবেত কিছু কবিতা রয়েছে, কোনো একক কবিতা নয়। আমরা আপনাদের সামনে চেষ্টা করছি দিদি যেরকম চেয়েছিল সেইভাবেই তুলে ধরার, কিন্তু চেষ্টাটুকু কতটুকু সফল হবে সেটা আপনারা বলতে পারবেন। আইটেমটির সঙ্গে যুক্ত, এই পার্টিকুলার আইটেমটির সঙ্গে যুক্ত যারা আছে সবাইকে স্টেজে আসতে অনুরোধ জানাচ্ছি। হ্যালো হ্যালো মহাশয় শুনবে আমার জন্মদিনের উৎসব করিব বর্ণন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। শুরুতে বন্দনা করি শিবেরই গাজন, চৈত্র শেষে বৈশাখে মাতে ভক্তজন। সেবা করে ভক্তরা সর্বতে শুনবে হইবে প্রণাম জানাই পরমে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। গাজন বলবে মেলা বসিছে, ভক্তেরা ভোলা বাবার ছড়া কাটিছে। ধুতুরা রাগন্ধর মালা গাঁথিয়া, শিবের খানে আসেন সবে দণ্ড বাঁধিয়া। গঙ্গাধরের চরণে শিবা লাগে, শিব মহাদেব। চৈত শিশে বুসেক আসে কাটো মাথে পরবে, চরক গাজন উদমলা চলসিকে হাকি সরবে। পিরাম শিবা খাটে কত ত্রিশুল কাঁধে জিভেতে, মুরুজ হাতে গাজর লিসাই নাচে কত পিছেতে। পরাণ খুলে লাগব কি হ্যাঁ, পরাণ কাপে ডঠে। আজকা কোথায় সব খুয়ালাম, কান বুঝে কি ছড়ে। কালো তারা গানো চোখে আসমান তো ছাই, বছর কত বেগুর কথা মুখে পড়ে যায়। পরব দিনে আজকাল মন ছোট্ট আলে খুব, মা তো তখন বাপকে নিয়ে কুইলা মাথায় চুপ। উপর পারে ফাইলে দেখি ছাউনি পুরা ম্যাপটা লিখা যায়। খানিক বাদে সাঙ্গার বাসটা পড়ল বাপের গায়ে। শুরু করে বাবু যদি বুঝাই কি করে, মুখ গাঁটতে ছাত্র ভাগে করল চুপাত করে। মাটু বিবাই ভাই তোলাই ভাই ছেলে মুখি হাম বুধাই ওঠে। কুলো উঠে বাপকে টোখেন চাপা কুলা কুলে, ঘরের ফাঁকে রেখে মুখো মুখে ধরে টানে। কুখন তাদের খুলল চেতন, ভগবানই জানে। কেবল ই কথাটা মনে পড়ে, মোর কানের গোধায় গলা তারে বলছে গায়ের লোকে। হে উঠ উঠ কেন বাপ, দিতে হবে আগুন বাপের মুখে। শিব হইতে উসের লোকে আগুন পাহা লাগে। কি উড়বে কি করবে ডোর মনে জাগে। তবু লুটান আসে ঘুষে এরি দাঁতে, মূর্ছি লাগে রাহ শিব টুকুর মারে ভাতে। কাল বুঝে কি উদের মনে ঝর্ণা তুলে তুলো, বুঝেক ডরে ছিলা তামর ডরাইলা আর ছিল। গঙ্গাধরের চরণে শিবা লাগে, শিব মহাদেব। দামি কবর কথাই এবার শোনাই তবে শোনো, শিব কানু দামন পীরের কথা সবাই জানো। সত্যজালাল বিশ্বনাথের পীরে শিশু মেলে, পালন করি সবাই মূল দিবস বলে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ।
রুমের ভিতরে শুনতে পাইলাম সবাই এখন কেমন আছো ভগবানের কালু বটি হামকে তোমরা চিনতে রয়েছ হুল দিবস তো জানো তোমরা 30 জুনের দামিনীক হাজার হাজার সফল বীরের জীবনের কাহিনী कैसे लोग अरे करे हमने सादे जंगल जमीन इज्जत लो बुले दे बुलेरी उनकारी हमरा मिलन तगड़ा जवान केने मानबो ওদের গিদা সবাপ্রিয়ম সন্ধালয়া করবো ওদের দেশের বার লালমোহর জমিনদাতা সাঁওতাল দেখে অস্ত্র হাতে দৌড়াই চলে উঠিয়া দিল 2 লাটাকে দৌড়ে আনতে সিদ্ধু কামু ধরা পড়লে ইরান নিবে হাজার দশে আনতে পারলে জীবন তাকে পাবে আরো আরো অনেক কিছু লোকের বেইমানিতে সিদ্ধু ধরা পড়লে গেল গুলি বাইরে ছাতি হওয়ার চিত্রা ফুটা কইলে দিল হইল কালু জবর লড়াই লজ্জাটুকু পাওয়ার লাগে হামদা রাজা হামরাই হব দিখু গুলাম যাবে ভাগে করার বুঝা চাপান দিয়ে বেগার খাইতে বাধ্য করল ইলাজ গুলার বন্ধু কামান তীর কাটিয়ে খাইয়াইল কাইরাইল দামি ক ভিখুর দল লাল মোহরা জন দিল লড়তে লড়তে জীবন দিল হাজার হাজার সন্ধ্যালয়া हमके लिए चुनाई दिल 5 कठियार बटार डाले শেষ হইল সেই হামদের লড়াই ভাব এবার কি তো পাইলে উঠো জাগো শুনো তোমরা অনেক কিছু কাছে পাবার সেসব কিছু পাইতে হলে পড়ালেখা শিখবা লজ্জা যদি লাইট দেখাও সিলাই লইয়া আসতে হবে গলা তারে চেঁচা লাগি অধিকটা পাইয়ে যাবে পড়া লিখা শিখো আগে আইনি লড়াই লইতে হবে রক্ষা করিতে জঙ্গল জমিন মা বোনেদের সাথে নিবে আমরা কোথাও যাই রে বা বাঁচে আছি সবার মনে লড়াই জারি রাখতে হইবে বলতে এটা জনে জনে মায়ের পায়ের বেড়ি যখন পারলে তোমরা দিতে খুলে ডর কেনে পাও সুয়ার গুলাকে মায়ের খেদাও ডর তো খুলে উল গুলানের লাগড়া বাইছে কান পাতলে শুনতে পাবে উল গুলানের লাগান নাইবা জুজুন ধইলে জিয়াল লিবে উলগুলের মরণ লাইগো যুগ যুগ ধইলে জনম নিবে ঐসুনা মুসল সবন নর এবং ছেলে হবে ত্যাগ খাটি গে বনহুল গে আহো খাটি গে বনহুল গে আহো আমরা বাঁচবো আমরা উঠবো কেউ আমাদের পাশে দাঁড়াবে না আমরা বিদ্রোহ করবো আমরা সবাই বিদ্রোহ করবো আমরা সবাই বিদ্রোহ করবো আমরা সবাই বিদ্রোহ করবো এবারে বন্দনা করি ভদ্রেশ্বরী নামে জাতি করিয়া ভান মধু পূজায় মাতে ভঙ্গারে যতনে সভা করি ঘরে থেকে মধুরীকে আহা বেশ 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 আহা বেশ 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 মা
মাদল বাজে ধিতকা ধিতাং ধিদিক ধিতাং ধিদিক ধিতাং মাদল বাজে ধিতকা ধিতাং ধিদিক ধিতাং ধিদিক ধিতাং ভাদু আমার চক্রের নয়ন মনি ও মনি রে আলো ভাদু রূপের মহুল বনি আলো ভাদু রূপের মহুল বনি ভাদু আমার নয়ন তারা না দেখলে হয় দিশাহারা ভাদু আমার চোখের নয়ন মনি অমনি রে আলো ভাদু রূপের মহুল বনি আলো ভাদু রূপের মহুল বনি। শ্রাবণ সংক্রান্তি বৃষ্টির জন্যে আনচান করছে মাটি কবে জল নামবে মাটি ভিজবে চাঁদ চিকট থাকে সদা গন্ধ বাসাবে বহাল বাইরে চাষ উঠবে বাউনা বাতাস করিবে গরু রুখু শুধু লাল মাটি ভাদুকে বলছে, ভাদু আমাকে কেমন দেখা আছে বল না বল। ভাদু বলছে ভালোই। কে সুন্দর আমি না রাজকন্যা ভাদু? আমাদের ভাদু গা ভাদু সাগরের রকম ওর চোখ, জঙ্গলের রকম ওয়ার রূপ দেখলে প্রাণ ফিরা, এই হাসে এই কাঁদে, কাঁদলে মেঘ ঢাকা চাঁদ আর হাসি তো লয় গাউলি ঝর্ণা গো ঝর্ণা। আমার ঘরকে আইসো ভাদু কুথা কে বসাবরে আমার ঘরকে আইসো ভাদু কুথা কে বসাবরে পিয়াল গাছে ডাকিছে কোকিলা কোকিলা রে ভাদুর পিয়া থাকেন পরদেশে ভাদুর পিয়া থাকেন পরদেশে। পঞ্চকোট রাজ্যের রাজার নির্মণী সভা ডাকলেন। রাজসভা বলে কথা, পরগনার নায়েব গোলস্তার তহসিলদার কয়েকশো প্রজা মন্ত্রী সেনাপতি দিক আলো করে বসেছেন। রাজার সিংহাসনে বিরাজ করতেই সবাই ধন্য ধন্য করে উঠল। রাজা বললেন সবাই মন লাগায় শুনবেন, দুইটা খুশির খবর আছে। পয়লা খবর আমার ভদ্রের শরীর বিঘা লাগছে, পরের খবর একটা লইতন ধান বীজ চাচিরাকে দেওয়া হবে, তা বাদে যা খরচা সব রাজকোষ দিবে, গরিব চাচিরাকে জমিন বিলিবদ্ধ করা হবে, আর সেই ধানের নাম আমার বিটির নামের সঙ্গে মিলায় ভাদই ধান রাখি দিলাম। খাজাঞ্চি सबके खबर दी दाओ, চাষিরা এসে ধান বীজ নিয়ে যাবে। গোস্তা ঘোষণা দিল সবাই মন লাগায় শুনবেন, লইতন ধান বটে ভালো করে চাষবাস শিখে নাও, তবেই আমাদের রাজ্যে সোনার ফসল ফলবে। মাঠে মাঠে ফসলের সমারোহ, ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা, রাজ্য জুড়ে আনন্দের হার, ভদ্রেশ্বরী আর অনঙ্গের বিবাহ, রাজবাড়িতে আনন্দের ধুম, পরমের ধুম, সারা কাশীপুর সেজে উঠেছে, আর অন্দরমহলে ভাদুর রূপ খিলখিলিয়ে উঠেছে। চাষিদের নড়াইয়ে উঠল ভাদুই ধান, আর ঘরে ঘরে বন্ধুটিরা ভাদু গীত গাইল। আমার সোনা ভাদু তোর সোহাগে কতই না আছে জাদু, আমার সোনা ভাদু আমার ভাদু আর তোরা কইনা গে বসা যাবা আনব বিন্দি কাজল নয়নে কাজল দিব আমার সোনা ভাদু তোর সোহাগে কতই না আছে জাদু।
সানা বাদু বৃক্ষের বন্দনা করি যাওয়া তরঙ্গিতে অতি ভদ্র শুভ্র একাদশীতে দিতে নয় প্রকার শস্য দানা করিয়া গোপন যাওয়া গায়ের লালন করে গায়ের যত বল আহা বেশ 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 আহা বেশ বেশ বেশ। ভাদর মাসে যেমন ভাদু তেমন করম যাওয়া সাফাল কুর্মি ভূমিজ মুন্ডা মাতা মরদ মিয়া ভাদর মাসে যেমন ভাদু তেমন করম যাওয়া সাফাল কুর্মি ভূমিজ মুন্ডা মাতা মরদ মিয়া শুক্লা একাদশী তিথির বিজয় দিন তলে বিটিরা সব সাজে গুজে নদী ঘাটে চলে বিজয় চিংড়া পাতার উপর দাতন কাঠি বিছায় সিনাই করে পুবে পাতে তেল হলুদে গাবার উড়া তেল হলুদে গাবার পুরুষ সাজার লাগে তেল সিয়ারি পড়ে শস্য বিহান ছড়ায় ডালায় বালি দিয়ে ভরে উড়া বালি দিয়ে ভরে হইবা জলের ছিটা দেয় রজি যাওয়া দলে কচি পাতে ডালা ভরে পরব চলার তালে মাঝে রেখে যাওয়া ডালি বিটিরা লাজ করে যাওয়া গানে লাইতে থাকে ডালাটাকে ঘিরে শুক্লা একাদশী পুজে পরম ঠাকুর আনে যাওয়া গাছের ডাল ভাঙে গাধে তুলসী থানে উড়া গাধে তুলসী থানে সালের খলায় বালি করে ঘিয়ের দিদি করে রেখে কাকুরটাকে ছিলা ভাইবে ফুল পাতাতে থাকে উড়া ফুল পাতাতে থাকে লাজতে থাকে গোটা রাতি ধ্বংসা মাদল নিয়ে করম থানে সবাই মিলে নদীর সাজায় দিয়ে পরের দিনে বিটিরা সব আইসে করম থানে করম ডালার নদীর গুলান নদীর ঘাটে আনে বটিরা সব সিনার সাইডে লাগায় ধানের চারা মুখা পেটে অন্ন ভিতর বর্ত মাঝে উড়া ঘরে বর্ত মাঝে উড়া এমনি ভাবে ভাদর মাসে দীর্ঘ পূজা করে ঘরতে তুলে লয়তন ফসল রাখে গলা ভুলে উড়া রাখে গলা ভুলে এমনি ভাবে ভাদর মাসে দীর্ঘ পূজা করে ঘরতে তুলে লয়তন ফসল রাখে গলা ভুলে উড়া রাখে গলা ভুলে উড়া রাখে গলা ভুলে। ভাদ্র মাসে আর পূজা প্রতি ঘরে ঘরে চাঁদ সদাগর সবিরে পঞ্জে মায়েরি বরে মত বাসি পুজে তাকে মামন সানলে বিষ বরি নামে পূজা পান মত দামে আহা বেশ 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 আহা বেশ বেশ বেশ। বলো বলো মনসা মায়ের জয় বলো বলো বিষ হরির জয় বলো বলো মনসা মায়ের জয় বলো বলো বিষ হরির জয় জল কারুর বৌদ্ধ দেবী মনসা নামে পূজে আষাঢ় শ্রাবণ মাসে নার গন্ধ ভজে কাসা মুনির বিটি দেবী মনসা মাতা নাম নাম গায়ে জানো দেবীর নাম করিত ধাম বাসুকি নাগরাজার বহিন তালে রামের দেবী অবহেলা নার গো পেরে রাগি মাগি বলো বলো মনসা মায়ের
মুনির মা বটে গো মুদের মনসা দেবী গড় লাগি মা মনসা থাকে চলা চলি দেবী শিব ঠাকুরের মানস বেটি দেবী বিশ্বহরি না বুঝিল মনসা মাকে চাঁদ সদা গরি এবার কাঠের ছৌকে কাঠে মানে দিল দেবী বাসন ঘরে মন্দিরের টাকায় দিল ছবি বল বল মনসা মায়ের জয় বল বল বিশ্বহরির জয় কান্দে কুন্দে নাড়বে হুল্ল খেলাতে চাপায় লখাই সঙ্গে চইল ভাসে লেখার ঠিকানায় মামন সন্ধ্যাতাই দিয়া কথা কেটে হুলা মনসা পূজা করতে শ্বশুর রাজি করাইলা ফুল হেবড়াই চাঁদ সদা করলে না হাত হানি বলল তবে পূজা চেন মুড়ি কানি চাঁদ সদা কর ফিরে পাইল আরব সব যত মনসা তো ভুলে মততে পূজিত রে মততে পূজিত রে মততে পূজিত বল বল মনসা মায়ের জয় বল বল বিশ্বহরির জয় বল বল মনসা মায়ের জয় বল বল বিশ্বহরির জয় ভাদ্র শেষে আশ্বিনেতে হুজুর দুর্গা রূপে মহিষাসুর পূজা পান ধুমধামে শহরবাসী মাপে যখন অসুর নিধনেতে মাপে তখন জগৎবাসী অসুর পূজা দিতে আহা বেশ 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 আহা বেশ 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 সথানপুর আদিবাসী খেরোয়াল জাতে দুর্গা পূজায় মুই শ্বশুর নিয়ে সবে মতে মুই শ্বশুর পূর্বপুরুষ ইতই সত্য জানে পূজায় অসুরটাকে দেবতা বলে মানে চাই চাপা গাঁয়ের রাজা বলশালী বিরাট আজ যখন লড়ার লাগে বাইজ তো আজ ঘাট মিয়া থেকে উঁচা চোখে ভাই তো রাজার জানে রূপবতী এক মিয়া ছিল পাঠায় রাজার ছিলেন রাজাও আর রূপে ভুলে বিহা কইল কইল সেই মিয়াটা আর কুমার জীবন ফিরতে গেল কোন মতে মিয়া সাইজে রাজা লুকায় বলে প্রজা গুলান খুলে বলে না ভরা বলে আজ যারা শব্দ করল রাজ সম্পদ যত উদের হাতে হত হইল হাজার হাজার মরদ মিয়া ছিলা দেখলে পরে ছাইড়ে দিত কাজে বাজার লেগে মরদরা তাই ঘুরত মিয়ার সাজে শাড়ি পরে মিয়ার সাজে মুই শ্বশুরের খোঁজে দাসাই নাচ করতে করতে হুদুর দুর্গা পূজে হরে হুদুর দুর্গা পূজে ময়ূর পালক মাথায় গুঞ্জে শাড়ি জড়ায় গায়ে নৈদিক সাজায় অসুর বুঝে ঠাকুর থানে যাইয়ে খুশির কোনো লয় গো বটে হুদুর দুর্গা পূজা হেলি কটা দিন মন গুমানে মই শ্বশুরকে পূজা হরে মন গুমানে মই শ্বশুরকে পূজা খাওয়ান নাইকা মাইনে নিয়ে হাতের দুর্গা মাকে ষষ্ঠীর লগ্নিত পুজে অসুরটকে হরে সবে পুজে অসুরটকে পুজে অসুরটকে কালী পূজা শেষ হলে বাদনা করোটাতে সাধারণ আদিবাসী ভূমি করলে মাতে ভোগন্ধরা করে সবে অভিনা দেখবে সাধারণ করোটাতে তেল সিঁদুর দিয়ে আহা বেশ 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 আহা বেশ 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 বুকের মাঝে মাদল বাজে মনটাও চাটন বাদনা বরব নাচকে আইলো গোরে নয়র মন
বরগুলির মেঝা গুলার ঘর লিকাতে মাপে আছে জগ মাঝি ধাম সামাইদল পরব লাগে জিতাছে কদিন পরে অমাবস্যা গাই জাগার পালা তোমরাদের আহিরা গানে গান ছাড়া পালা তারপর দিন গরু খুঁটা আর কালা খুঁটা রাতের বেলি পাক পিঠা আর চকলি পিঠা 5 দিন ধরে জাহের কানে ধামসা বাজায় লাজ পিঠা চক্রায় হাত থাপড়ায় সাইড থাকে সারা রাত বুড়া বুড়ি ছিলা মিলার নাইকো ভেদা ভেদ মনে সুখে খাইয়া খাইয়া দিলে মনের খেদ সুখে দুঃখে এমনি করে তাদের জীবন কাটে মায়া মরদ খাইতে যায় দিন রাত মাঠে ঘাটে এই কটা দিন জাহের ধানে শুধুই নাচার খেদ কি গেল আর কি যে হইল নাইকো হেলদেল উহাদের নাইকো হেলদেল উহাদের নাইকো হেলদেল পৌষ মানে টুসুর আশা মা বোনেরা খুশি টুসুর পূজায় দেখে থাকি ওরা দিবানিশি 30 দিনে 30 বলে টুসুর পূজা দিয়ে টুসুর ভাষণ দেয় ওরা টুসুর গান গায় আহা বেশ 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 আহা বেশ 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 লতা ঝাপে পাখির পাড়া আমরা তো শুনলে যে আর ওদের টুসু পকুর কাটে ময়না কাপড় কাছে যা করম বেলে উচ্চা করম ডালে উদর টুসু ঝুললে বেগা দোলে আর খালু টুসু ব্যাগ লিয়ে স্কুলেতে চলে মকর পড়ো আলে মগন পড়ো বেলে আমরা টুসু টেস্টি চেপে যায় আর ওদের টুসু বেল বেলাইয়ে সড়ক দিকে যায় এনে নগর জগর কেনে লগর জগর চেহর দেহর কইরে ইলাক আছে টুসু দুধের সুহা পাখি ডাকবে উদের কাছে ফরক শুধু বলে ফারাক শুধু মনে 30 নদী 30 ফুলের গাছ বরফ ভরে নদীর জলে কইল মকর চান তারা কইল মকর চান অগ্নি গাই গাই রে পৌষ মাসে আমরা টুসু গাই অগ্নি গাই গাই রে পৌষ মাসে আমরা টুসু গাই আর ঘটা বছর ইন্নি পাবে পড়ব বানাই অগ্নি গাই গাই রে পৌষ মাসে আমরা টুসু গাই ভালোবাসা লিয়া টিয়া মাংস পিঠা খাই অগিত গাই গাই রে পৌষ মাসে আমরা টুসু গাই আর ঘর পিতারে চার তারে আগুন বুহাই অগ্নি গায় গাই রে পৌষ মাসে আমরা টুসু গাই আর ইসব কথা কমন কথা কুয়ায় সামলাই অগিত গাই গাই রে পৌষ মাসে আমরা টুসু গাই অগিত গাই গাই রে পৌষ মাসে আমরা টুসু গাই অগিত গাই গাই রে পৌষ মাসে আমরা টুসু গাই পৌষ মাসের সংক্রান্তিতে মকর পরবটাতে ছেলে বুড়ো মেয়ে বড় আনন্দেতে মাতে পৌষ মাসে পূজা করে 30 দিন ধরে ঘরে ঘরে পিঠে পুলি বানাই গঠন করে আহা বেশ 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 আহা বেশ 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 আমার ঝাড়বাতে রক্তে টুসু ভাদু পেটের টানে বিকাশে বাস টেকারি মন জাদু বাবু টেকারি মন জাদু
উঠে যায় পাখির পালা পিঠা পুলির টানে পিঠা পুলির টানে আবার আমার উঠল সাজে বকুল পরু বলে লইকন্দারে ভুইত গলা খর পইত চলে বাবু খর পইত চলে চাউরি জাথা পুরি তাই বাউরি পিঠা বানায় কদিন আগে সবাই মিলে ধান রাইতো বানায় বাবু ধান রাইতো বানায় গায়ের যত বাবিনেরা ঢাকিতে চাল কুটে বানাই দিত হরেক পিঠা খাইতাম চাটে ফুটে বাবু খাইতাম চাটে ফুটে লইতাম ঘুরে বাস বাসাত ফুল যখন জলে গুড় পিঠা রাস্তা পিঠা সাটাই দিতম বলে বাবু সাটাই দিতম বলে পৌষ মাসের সাকরে দিতে সাজায় সংসার টুসু ধ্বনি দিতে দিতে চৈত্র মিয়ার গান বাবু চৈত্র মিয়ার গান টুসু গানে মাথায় দিত গায়ের রীতি জমা গান শুনতে নদীর ধারে লোক জয়ন্ত কথা বাবু লোক জয়ন্ত কথা টুসু ভাসান নিয়ে চলে মকর সিনান সারে কুইলা চলে আর হাতাম লইতান কাপড় কইরে বাবু লইতান কাপড় কইরে মাহুরেরা হামদের নিয়ে সুবাই গীত জানে যারে শরীর ঠক ঠক বৈষ্ণব কইরা তলে বাবু বৈষ্ণব কইরা তলে ঘরকে আসে দুধের সাথে চালের গুঁড়া দিয়ে যারে ফলে খজুর গুড় মাইক সুহাগ দিয়ে বাবু মাইক সুহাগ দিয়ে মকর মাথা সারা হইয়া কাটি কাটি কইরে ঘরে ঘরে পাঠাই দিত পরম যতন কইরে বাবু পরম যতন কইরে মকর আখান কইতে গেলে শেষ হবে নাই জানি তাই তো ওদের মকর পরব সেরা পরব মানি বাবু সেরা পরব মানি হারাই গেছে সোনার সিঁড়ি পাবো না রে খুঁজে জীবন তোকে বিতাই দিব নেতা খুঁজে খুঁজে বাবু নেতা খুঁজে খুঁজে হরে বাবু জীবন তোকে বিতাই দিব নেতা খুঁজে খুঁজে টাকা খুঁজে খুঁজে নমস্কার উৎসব শেষ করিলাম মকর পরব নিয়ে সবে মিলিয়ে আসর মাতাল জয় ধ্বনি দিয়ে সবে মিলিয়ে আসর মাতাল জয় ধ্বনি দিয়ে সবাই জয় ধ্বনি দিয়ে সবাই জয় ধ্বনি দিয়ে জয় জঙ্গল মোহনের জয় জঙ্গল মহলের জয় জয় লাল মাটির জয় জয় মাটির টানের জয় মাটির টানের জয় জয় জঙ্গল মহলের জয় জয় জঙ্গল মহলের জয় জয় মাটির টানের মাটির মায়ের জয় জয় মাটির মায়ের জয় জয় মাটির টানের আমাদের প্রাণের আমাদের দিদি ভাই গোপা দিদি ভাইয়ের জয়। নমস্কার। এখানেই শেষ হলো আমাদের আজকের জঙ্গলমহল উৎসব পালাদান। এবার আমরা একটু অন্য কর্মসূচিতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন, দীর্ঘদিন ধরে আমাদের মাটির টানের পক্ষ থেকে একটি অনলাইন কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছেন। তো দিদির ভীষণই একটা আন্তরিক প্রয়াস ছিল সেটা, এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি সেই প্রতিযোগিতায়। বহু শিল্পীরা সেখানে অংশগ্রহণ করেছেন,
প্রায় 200 কাছাকাছি শিল্পী সেখানে অংশগ্রহণ করেছিলেন। তো দুটো বিভাগে কবিতা প্রতিযোগিতা হয়েছিল, একটি আঞ্চলিক বিভাগ, একটি মান্য বিভাগ। আজকে দিদির কথা ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী যে প্রতিযোগীরা রয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার। দিদির সেই কথাটা আমরা আমাদের মাধ্যমে পূরণ করছি। দিদির স্পর্শ তার মধ্যে রয়েছে, দিদির আশীর্বাদ ভালোবাসা অবশ্যই তার মধ্যে রয়েছে। শুধু আমরা আমাদের হাত দিয়ে দিদির রেখে যাওয়া পুরস্কারগুলো পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেব। প্রথম যে সে আসেনিতে তুলে দেওয়া হবে, তার পাশাপাশি সার্টিফিকেট রয়েছে। এটা জুড়ে হাত তালি দেবেন ওদের জন্য। এরপরে কৃষিকা সরকার, সুদীপ্তা চন্দ্র, যশোমিতা, উন্মেষ দে, ঋষুধানী পঞ্চম, আবার যুগ্ম পঞ্চম আছে ঋষুধানী। আচ্ছা, উন্মেষ দে পঞ্চম স্থান অধিকার করেছে। ভীষণ বড় বড় প্রতিযোগী আমাদের। আচ্ছা, ঋষুধানী এসছে, ঋষুধানী, যশোমিতা চ্যাটার্জি, ঋষুধানী। ক বিভাগের আমি আরেকবার নাম বলছি, ঋতন্না, শ্রীদীপ্তা, যশোমিতা, ঋষু। মনে হচ্ছে আসেনি, আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। খ বিভাগ, খ বিভাগে রয়েছে প্রথম অদিতি মাঝি, দ্বিতীয় পবিত্র মণ্ডল, তৃতীয় ঋষণ বিশ্বাস। তৃতীয় দুজন আছে ঋষণ এবং অঙ্কিত পতি। আচ্ছা, যশোমিতার পুরস্কার নেবে ওর। হ্যাঁ, ঋষুধানী আপনি নেবেন, যশোমিতা আর আপনি ঋষুধানী দুটো এক নিচ্ছেন, তাই তো? উনি ঋষুধানীটাও নিচ্ছেন, যশোমিতারটাও নিচ্ছেন। ক বিভাগ, ক বিভাগ এগুলো, ক বিভাগ, ক বিভাগ হচ্ছে, ক বিভাগ হচ্ছে কত আসি। এরপর খ বিভাগে যারা রয়েছে তারা তৈরি থাকো। প্রথম অদিতি মাঝি, দ্বিতীয় পবিত্র মণ্ডল, তৃতীয় ঋষণ বিশ্বাস এবং অঙ্কিত পতি। চুমকি মজুমদার ঘ বিভাগে প্রথম স্থান, চুমকি মজুমদার, দ্বিতীয় মৌসুমী চন্দ্র। মৌসুমী চন্দ্র, তাই তো? হ্যাঁ, মৌসুমী চন্দ্র। আঞ্চলিক বিভাগে প্রথম এবং দ্বিতীয়। ঘ বিভাগ চুমকি মজুমদারের হাতে পৃথা পুরস্কার তুলে দিচ্ছে। চুমকি মজুমদারের হাতে প্রথম পুরস্কার, আঞ্চলিক কবিতা। দিদির বয়সপ্রিয় একজন মানুষ চুমকি। আর দ্বিতীয় হচ্ছে মৌসুমী চন্দ্র। মৌসুমী চন্দ্র। মৌতুলি মুখার্জি আর অনুষ্কা ব্যানার্জি যদি এসে থাকেন তাড়াতাড়ি চলে আসবেন। মৌসুমী চন্দ্রের হাতে পুরস্কার তুলে দিচ্ছে পৃথা, সার্টিফিকেট এবং মেমেন্টো। আর এরপরে আমি আরেকবার আঞ্চলিক বিভাগের নামগুলো জাস্ট বলে যাচ্ছি। বিভাগ খ, শীর্ষা চট্টোপাধ্যায়, সৌমিলি সরকার, তৃতীয়। আমি কি বলে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি জানি না, বা আমার মাকে নিয়ে যে কথা বললে আমি কি বলতে হয় আমি জানি না। মা খুব চাইতেন যে আমি মায়ের এই অ্যানুয়াল ফাংশনে যোগ দিই, কিন্তু ওই মায়ের কথায় পেটের খিদে আর টাকার খিদের জন্য সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, থাকা হয় না কোনোবার। এবারে বাধ্য হয়ে থাকছি, কিন্তু ভালো লাগছে যে কোথাও না কোথাও মনে হচ্ছে মা বোধহয় আমার শিক্ষা দিয়ে গেলেন, যাতে আমি থাকি, আমি কি মিস করছিলাম সেটা দেখিয়ে দিয়ে গেলেন। এতক্ষণ অব্দি যা যা আপনারা দেখেছেন স্টেজে, সেই প্রত্যেকটা প্রযোজনা আমার মায়ের অনেক অনেক মাসের রিহার্সালের ফসল, অনেক অনেক দিনের প্রস্তুতির ফসল। অবশ্যই ভুল ত্রুটি নিশ্চয়ই হচ্ছে,
সবাই আমরা বোধহয় কিছুটা বিভ্রান্ত। আশা করি আপনারা সেটা মাফ করে দেবেন। আমাদের মাটির টানের একটা প্রথা হচ্ছে যে প্রত্যেক মাটির টানের যে অ্যানুয়াল ফাংশন হয় তাতে মাটির টানের যারা মাটিরা আমার মায়ের কথায় তারা আমার মাকে বরণ করেন, গুরু বরণ বলে। এভাবে সেটা হওয়ার কথা ছিল এবং একটু অন্যভাবে হয়তো, কিন্তু সেই অনুষ্ঠানটা আমরা এখন করব। কিন্তু তার আগে আমি বলতে চাই যে আমি আমার মায়ের কাছে প্রথম আবৃত্তি শিখি। একদিকে দেখতে গেলে আমি আমার মায়ের প্রথম মাটি, তাই সবাই যখন মাটির টানের মাটিরা তৈরি হচ্ছেন গুরু বরণ অনুষ্ঠানের জন্য, আমি এই সুযোগে একটা ছোট্ট কবিতা বলবো। মা আমাকে খুব বলতেন, স্টেজে উঠে কবিতা বলতে, ফেসবুকে কবিতা বলতে। এরা সবাই প্রস্তুত হয়ে যাবে। কবিতার নাম পুতুল ভাঙা। 7-8টি 27 আমি বলেছিলেন বলে গুরু মশাই আমার পরে উঠলো রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সার সেবা রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলেন কিনে। হাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তো দিন রাত্রির কেবল যত খেলা, একটুও কি মন বসে না লেখা পড়ার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে ওদের নিয়ে করতে গিয়ে খেলা, কোন পড়ায় করেননি কি কোন রকম খেলা? ওর যদি সেই পুতুল খানি ভাঙেন কেহ রাগে, বল দেখি মা, বল দেখি মা, ওর মনে তা কেমন তর লাগে? এটা বললাম কারণ আমার মা একজন এমন গুরু যে এই গুরু মশাই থেকে একদম অন্যরকম। এবং বিধির কি নিয়ম জানি না, পেশাগতভাবে আমিও একজন শিক্ষিকা এবং প্রতিদিন চেষ্টা করি এই গুরু মশাইয়ের মতো গুরু যেন না হই। আমার কোনো ছাত্রছাত্রী যেন আমার পুতুল ভেঙে দিতে না চান এবং আমি যেন কারোর পুতুল কোনোদিন ভেঙে না দিই। নমস্কার। সেটা একটু অন্যরকম হচ্ছে আজকে। আগামী পরস্পরী গানটা দিয়ে আমরা দিদিকে শ্রদ্ধা জানাবো। আপনারা সবাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন। পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো।
আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নভ নভ আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নভ নভ নয়নের দৃষ্টি হতে বুঝবে আলো যেখানে পড়বে সেখানে দেখবে আলো নয়নের দৃষ্টি হতে বুঝবে আলো যেখানে পড়বে সেখানে দেখবে আলো ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্বপানে ব্যথা মন উঠবে চলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহনারে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। হ্যাঁ, সবাই অল্প অল্প তিথির সামনে একটু ফুল দিয়ে দাও।
থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি, গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে, যে জন মালা পরে, সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যা উড়ে চলে কালের পিছু পিছু। রবি ঠাকুরের এই কথাগুলো দিদি বোধহয় অন্তরে অনুভব করেছিলেন, তাই নিজেও আনন্দে বাঁচতে ভালোবাসতেন, আর আমাদেরও আনন্দে বাঁচতে শিখিয়ে গেছেন। এটুকুই বলার। দিদির জন্মদিনে আমি একটি কবিতা লিখেছিলাম, দিদির ভীষণ পছন্দের ছিল কবিতাটি। দিদির সম্পর্কে একটু ছুঁয়ে গিয়েছিলাম, তাকে তো ছোঁয়া যায় না, এমনই গুণের আধার। তো সেটাই দিদির এই স্মরণে আমি আজকে করছি। একটা মানুষ স্নেহ মাখা, একটা মানুষ হাসি আঁকা, একটা মানুষ সবুজ হৃদয়, একটা মানুষ মঙ্গলময়। দেখতে একটু পাহাড় পাহাড়, কঠিন তো নয় ফুলের বাহার। আরো আছে সবুজ চাদর, রামধনু রং আদর আদর, গগনচুম্বী গুণের আধার, তবুও মাটি তার নিজ ঘর। এমন মানুষ পেলাম মোরা, নরম মাটির এই প্রতিমা করা। ছুঁয়েও তাকে পারি না ছুতে, আমরা জ্বলি তার আলোতে। দিদি তো নয় মায়ের সমান, কথাতে নয় কাজেই প্রমাণ। সেই মানুষটি থাকুক সুখে, চির আনন্দ জাগুক বুকে। আমরাও তাকে জড়িয়ে পাশে থাকতে যে চাই ভালোবেসে। কিন্তু মানুষটি রইল না আমাদের পাশে। হয়তো তার আশীর্বাদ, তার ভালোবাসা আমাদের পাশে থাকবে, আমাদের ছায়া সঙ্গী হয়ে দিদি থাকবে। সেটাই আমাদের আশার আলো, সেটাই আমাদের প্রত্যাশা। থাকবেন, এটাই আমরা আপনাদের কাছে, এটাই আমাদের আকাঙ্ক্ষা, প্রার্থনা। দিদির ছায়া, দিদির প্রাণের দোষর পিঠার হাতে পুরস্কার সম্মান ওনাদের দেওয়া হচ্ছে। দিদির ছোঁয়ার মধ্যে অবশ্যই আছে সংস্কৃতির অঙ্গনে। ওই ছোটবেলায় নাটক করতে শুরু করে 50 বছর পার হয়ে গেল, এতটা যন্ত্রণা নিয়ে, এতটা কষ্ট নিয়ে কখনো মঞ্চে দাঁড়াতে হয়নি। এই গোপালদির কথাই ছিল ভাই, শুরু তো ভাই দিয়ে। যে কোনো কিছু হলেই এত মায়াময় মানুষ ছিলেন। নিজে চলে গেলেন আমাদের খালপাড়ের বাচ্চাদের শেখাতে। তারপর আমরা যখন করোনার জন্য ত্রাণ তুলছি, ওর মেয়েকে দিয়ে, ওর মেয়ে আছেন কোথায়, তাকে দিয়ে বললেন যে তুই কিছু লেখ, টাকা জোগাড় করা। দিয়ে বলতেন আমি সামান্য পাঠাচ্ছি। প্রায় জায়গায় বলতো তুমি কেন পাঠাবে, বললে আমার যেটুকু সামর্থ্য আমি পাঠাবো। বাচ্চাদের নিয়ে গিয়ে অনুষ্ঠান করলেন।
এবারে আমাকে লিখলেন, ভাই তুমি ভুলে যাও, আমার একটু ভুলে যাও অভ্যাস আছে, যে মানে অনুষ্ঠান থাকলে আর কি, মানে ভুলে যাবে না তো, কয়েকবার হয়েছে এরকম। তাই আমি বললাম যে না, আজকে সকালবেলায় এই আসার একটু আগেও দেখছিলাম, আমি আজ সকাল থেকে সাধারণত প্রতিদিনই প্রচুর কাজ নিয়ে বেরিয়ে যাই, অন্য কাজ থাকে, আজকে আমি সত্যি বেরোতেই পারিনি, মানে এত যন্ত্রণা হচ্ছিল যে একটা মানে ওই মঞ্চে যাবো মাটির টানে, এই একদল নিয়ে সেই জঙ্গল মহলকে প্রায় যেন তুলে আনতেন, এই সবুজ এই হলুদ শাড়ি আমার খুব পছন্দের, তারপর বুকে একটা চমৎকার একটা অন্য রকমের ব্যাচ নিয়ে ওই মেয়েরা যখন দাঁড়াতো বাংলাদেশ বইমেলায় বা আমাদের অনুষ্ঠানে, একবার আমাদের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় সময়ের জন্য, সারা অনুষ্ঠান হয়, একটা সস্তেনে হলেন ভাই, ও এটা হলো না, বললাম দিদি আমি চেষ্টা করেছি, একটু থাকলে হতো। মায়াময় মানুষরা এখানে অনেকেই আছেন, তাদের নাম করছি না, যারা ভালো সংগঠক আছেন, ভালো থাকবেন, সঙ্গে একটু নিজেদেরও খেয়াল রাখবেন। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা যারা বিভিন্ন সাংস্কৃতিক বা সামাজিক কাজ করি, তারা যেটা সব থেকে বেশি অন্যায় করি সেটা হচ্ছে নিজের প্রতি। আমরা নিজের প্রতি খেয়াল রাখি না। পৃথিবী পাগলদের ছাড়া চলে না, সবাই যদি হিসেবেই হতো তাহলে দুনিয়া চলতো না, তাহলে দুনিয়াটা ওই কোম্পানির যেমন কিনে নিচ্ছে, সব কিনে নিচ্ছে, সব কিছু তো বিক্রয়ের জন্য নয়। আজকে যারা এসছেন এবং আমি মাটির টানের যারা সদস্য আছেন, তারা যে অনুষ্ঠানটা করলেন তার জন্য তাদের আমি আহ্বান প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আদাব নমস্কার জানাচ্ছি। একটা মানুষ বেঁচে থাকে শুধু তার নামে না, তার কাজের মধ্যে দিয়ে। আপনারা মাটির টানেকে বাঁচিয়ে রাখবেন, আমাদের পক্ষে যেটুকু সমর্থ হয় সেটুকু করব। আর আমরা এইটুকু শুধু বলি, মাটির টানের যে বন্ধুরা আছেন, আমাদের 20শে ফেব্রুয়ারি সারাদিন যে অনুষ্ঠান হবে, কবিতার প্রথম যে অনুষ্ঠান হবে, সেটা মাটির টানের সব শিল্পীরা যেন করেন, তাহলে তার প্রতি আমরা একটা শ্রদ্ধা জানাতে পারবো। আর সবাই দিদিকে মনে রাখবেন, লিখবেন এই অনুষ্ঠানের কথা, আর একটা নিজেদেরও একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। সেটা তো তোমার ক্ষেত্র। জীবন মরণের সীমানা ছড়িয়ে বন্ধু হে তুমি রয়েছ তোমারই। ওর সম্পর্কে অনেক কিছু বলা যায়, বহু বছরের আলাপ। যেহেতু আমি গ্রামের ছেলে, আসানসোলের কাছে আমার গ্রাম, উনি নিজে থেকেও আলাপ করেছিলেন, বলতেন রার বাংলাতে আমি একটা উৎসব করব। আমাদের প্রত্যেকটা উৎসবে উনি আসতেন, নিজের মতো করে আসতেন, ছোটদের নিয়ে কি মজা করতেন, খুব আপন করে নিয়েছিলেন। অনুষ্ঠান শেষ কথা হয়েছিল 28শে ডিসেম্বর, যেদিন ছোটদের কবিতা উৎসব ছিল নজরুল তীর্থে। উনি শুধু আসতে পারেননি, পাঠিয়েছিলেন, সবাইকে পাঠিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম আপনি কেন আসবেন না। বুঝতে পারিনি, চিন্তা করতে পারিনি যে ওনার কোনো একটা শারীরিক অসুস্থতা ছিল। উনি আছেন, গোপাকে আমরা চলে যেতে দেব না। মাটির টান ভীষণ টান, এই টানে গোপা আমাদের মনে থাকবেন এবং কথা হবে। আমাকে প্রায় বলতো 15 তারিখ কিন্তু আসা চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি থাকবে, তুমি থাকবে। আমি হ্যাঁ যাবো, আর কোনো কিছু রাখিনি সেদিন। আমি তো ভাবতেই পারি উনি নেই, চোখের সামনে উনি ভেসে বেড়াচ্ছেন। মঞ্চে উনি আলাপ গতি এই প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটে যেতেন, সবাইকে নিজের মতো করে নিয়েছিলেন। আমাকে বলতেন যে তুমি ছোটদের নিয়ে এত উৎসব করছো, একটা আঞ্চলিক কবিতা উৎসব করো ছোটদের নিয়ে। আমি কথা দিয়েছিলাম, হ্যাঁ করব, হবে, ধীরে ধীরে সেই উৎসব হবে এবং মাটির টানে
সমস্ত সভ্যদের সভ্যবৃন্দদের আমি ডাকবো, ওনাদের সঙ্গে কথা বলব এবং এই প্রয়াস চলতেই থাকবে। নমস্কার। ধন্যবাদ দাদাকে। এরপরে আমি ডেকে নিচ্ছি প্রদীপ গুপ্ত দাদাকে। দিদির সম্পর্কে কিছু স্মৃতি রোমন্থন, দু চার কথায় দিদি সম্পর্কে ওনার যা কিছু বলার আছে ওনাকে অনুরোধ করছি মঞ্চে আসতে। প্রদীপ গুপ্ত দাদা। এরপরে মঞ্চে ডেকে নেব সুরজিৎ সেনগুপ্ত মহাশয়কে। সেই ধূপ, সেই ধুনো, সেই মালা, সেই মিছিল, রাত পোহালে সভা টভাও হবে। একমাত্র ফুলের গলা জড়ানো কাগজে লেখা নামগুলো বাদে সমস্তই হুবহু মিলে গেল। মনগুলো এখন নরম এবং এই হচ্ছে সময়। হাত একটু বাড়াতে পারলেই ঘাট খরচাটাও উঠে আসবে। এক কোণে ছেঁড়া জামা পরে শুকনো চোখে দাঁতে দাঁত দিয়ে ছেলেটা আমার পুটুলি পাকিয়ে বসে আছে। বোকা ছেলে আমার, ছি ছি, এই তুই বীর পুরুষ। শীতের তো সবে শুরু, এখনই কি কাঁপলে আমাদের চলে? ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে। মালা জমে জমে পাহাড় হয়, ফুল জমতে জমতে পাথর। পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। গোপালী, জাস্ট দুটো একটা কথা। আমরা যারা সংগঠন করি, আমি জীবনে খুব কম দেখেছি যে নিজের সংগঠনের সভ্যদের অন্য সংগঠনে ঠেলে পাঠানো। প্রদীপদা, আমিও ঠিক ওনাকে দিদি ডাকতাম, উনিও আমায় দাদা ডাকতেন। দুজনে দুজনকে অসম্ভব শ্রদ্ধা করতাম। প্রদীপদা, এই এদেরকে পাঠাচ্ছি, তুমি কিন্তু এদের একটু আশ্রয় দিও। মানে কি আশ্চর্য মানুষ, নিজের সংগঠনের সভ্যদের অন্য একটি সংগঠনে পাঠিয়ে দিচ্ছেন। এরকম মানুষ তো আজকাল পাওয়া যায় না, দেখা যায় না। 13 দিন ধরে অনুষ্ঠান আমাদের, উনি প্রথমেই একদম প্রথম মানুষ গোপা চক্রবর্তী। দাদা, আমি কিন্তু একদিন নেব তোমার থেকে। বললাম বেশ। ওর সঙ্গে কতজন অতিথি হবে তা নিয়ে না হলেও কতদিন ধরে যে আমরা কথাবার্তা বলেছি, কি কি মেমেন্টো দেওয়া হবে, কাকে কাকে কোন কোন মেমেন্টো দেওয়া হবে। চলে যাওয়ার আগের দিনও আমার সাথে প্রায় 8 ঘন্টা ধরে কথা হয়েছে এই আজকের অনুষ্ঠানটা নিয়ে। সামনের 30 তারিখ শিশির মঞ্চ ভাড়া করা আছে, সেদিনের অনুষ্ঠানটা নিয়ে অনেকক্ষণ ধরে প্রতিদিন আমাদের কথা হতো। একটু আমাদের হয়তো একটু অন্যরকম সম্পর্ক ছিল, একটু ঝগড়ার সম্পর্ক, কিন্তু অসম্ভব টানের সম্পর্ক। তো কিছু তো করার নেই। কি হাসি মুখ যখন শুনেছিলেন, খবর পেয়ে ছুটে বাড়িতে গেলাম। কি সুন্দর অপূর্ব একটা স্বর্গীয় হাসি নিয়ে শুয়ে আছেন দিদি। বড্ড কামনার সে যাওয়া, সেরকম যেতে পারলে সম্ভবত প্রত্যেকে সেভাবেই যেতে পারলে ভালো হয়, আনন্দ পান। দিদি আনন্দ সদানন্দে আছেন। আর একটা কথাই বলবো, কিরকম মানে আমাদের ভিতর কিরকম রসায়নটা ছিল। এই যে 13 দিনের অনুষ্ঠান, আমার সঙ্গে ওর দুটো নাম নিয়ে আলোচনা হয়েছিল। খুব ব্যক্তিগত কথা, কিন্তু এটা বলতে হয়। দুর্গা বলুন আর দিদি চক্রবর্তী। দুর্গাকে বলছে, দুর্গা তো তোমার সঙ্গে ভালো সম্পর্ক, দুর্গাকে না তুমি ডেকো না, ওকে আমি ডাকবো, ওকে আমি আমন্ত্রণ জানাবো, ওকে কিন্তু আমিই ডাকবো। তো ঠিক আছে,
13 দিনের একদিন ওর যে দিন সেদিন দুর্গাকে ডেকেছে, বলে দিদিকে তুমি ডাকবে না, দিদিকে আমরা এই 15 তারিখ যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানে ডাকবো। ও আসতে গেলে না অনেক তোমার উপর একটা প্রেশার পড়ে যাবে, তো ওকে আমি ডাকবো, তাহলে খুব মানে তাহলে দেখবে তোমার সঙ্গে তো দেখাও হবে, কথাও হবে। কিন্তু তুমি তোমার এত খরচ, তার উপর তুমি আর খরচ বাড়াতে যেও না। কজন মানুষ এভাবে বলেন, কজন মানুষ এভাবে ভাবেন যে তোমার এত খরচ, সেই খরচ আর বাড়াতে যেও না, গোপালী ভাবটা। আর সেদিন যখন পোস্ট দিলাম, আমি প্রথম সেই বিষয় কেটে কেটে যখন আমায় ফোন করলো, আমি প্রথম পোস্ট করেও আমি আবার অফ করে রাখলাম, মিউট করে রাখলাম পোস্টটাকে। সত্যি তো আবার জিজ্ঞেস করলাম, একে ওকে জিজ্ঞেস করলাম। তারপর যখন আমি পোস্টটা ফাইনালি দিলাম, ততক্ষণে বোধহয় ওরা মারা যাওয়ার 8 ঘন্টা। কত অসংখ্য মানুষ যে ওকে ভালোবাসতেন, এত ভালোবাসা যে কোত্থেকে পান একজন মহিলা। আজকের এই স্বার্থপর দুনিয়ায়, এই স্বার্থান্ত সমাজে যে এত মানুষ স্বার্থহীন ভাবে একজনকে ভালোবাসা দিতে পারে, একজন যে সেই ভালোবাসাটা পেতে পারে, এটা যে কি ভীষণ ভালোবাসা, এটা যে কি ভীষণ ভালো পাওয়া। ঈশ্বর একমাত্র জানেন যে কত ভালো মানুষ ছিলেন। ক্ষতি, অসম্ভব ক্ষতি হয়ে গেল, অসম্ভব। মাটির টানে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, মাটির টানে যেন শেষ না হয়ে যায়, মাটির টানে যেন বন্ধ হয়ে না যায়। দিদির এই স্বপ্ন যেন তোমরা সবাই মাটিরা সেভাবে টেনে নিয়ে যেও, যেন দিদির স্বপ্নটাকে টেনে নিয়ে যেও। আর কিছু নেই, শুধু এটুকুই ব্যাস। এবং আমরা জঙ্গল মহলেরই লোক, গোপাদি আমাদেরই জায়গার লোক, এবং এইখানে কর্মসূত্রে আসা এবং বিবাহ সূত্রে আসা। গোপাদি যে মনের মানুষ, আর কেউ কেউ না ভালোবেসে ভালো, বিরাট মনের মানুষ। আমরা তো দেখছি কবছর ধরে। তবে মাটির টানের প্রত্যেকটি সভ্যবৃন্দকে আমি স্যালুট জানাই, কারণ এই কঠিন পরিস্থিতিতেও আপনারা ওনার যে প্রোগ্রাম সেটা চালিয়ে যেতে চেয়েছেন, ভাবা যায় না। জাস্ট বুকে পাথর চেপে দিয়ে এই অনুষ্ঠান করা বিরাট বিরাট। কারণ গোপাদিকে হারানোটা সবারই বিরাট দুঃখ। তবে এটাও ঘটনা, চারদিকে তাকালেই কিন্তু দেখা যায় যেন গোপাদি হাসছে। ওর ওই হাসি রূপটার কোনো তুলনা হয় না। আপনারা সবাই ভালো থাকুন এবং গোপাদির মাটির টানে যেন শেষ না হয়ে যায়। আমরা জঙ্গলমহলের লোকরা সবসময় আপনাদের সাথে আছি। ডক্টর সুভাষ সাহেব আছেন, আপনারা রাখবেন। দয়াময় রায়, এদেরকে বললেই সমস্ত কিছু আপনাদের সাপ্লাই করবে এবং এইভাবেই আমরা গোপাদিকে চিরস্মরণীয় করে রাখতে পারব। এবার আমি বিশ্বনাথ মাহাতো, একজন সমাজকর্মী। আমি গোপাদি বলবো না, আমি গোপা বলবো, কারণ ওর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। সেটা হয়তো আমার যে শ্বশুরবাড়ি সেখানকার সম্পর্ক। ওরা যখন ছোট ছিল সেখানে থাকতো, বড় হয়েছিল, সেই গ্রামেই আমার শ্বশুরবাড়ি। এবং আমার স্ত্রী ভালোভাবেই গোপাকে জানত। গোপা ছিল
আমাদের জঙ্গলমহলের উজ্জ্বল নক্ষত্র, যে নাকি এই মাটির টান এবং জঙ্গলমহল উদ্যোগের সাথে একসঙ্গে কাজ করে দেখিয়ে দিয়েছে যে আঞ্চলিক ভাষার উপর যে প্রেম, ভালোবাসা এবং আঞ্চলিক ভাষাকে যেভাবে কি বলবো মূল সাহিত্যের সঙ্গে মিশিয়ে দিতে পেরেছে, এর জন্য আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না। এই বোনটি এতই ভালো ছিল, আমরা নিজের চোখে দেখেছি এবং নিজে আমরা উপলব্ধি করেছি যে প্রত্যেকটা মানুষকে কিভাবে হাসি মুখে নিজের করে নিতে পারত। আমার ৮০ বছর বয়সের জীবনে আমি এখনো কোনো চরিত্র পাইনি যে নাকি এরকম ভাবে সবাইকে আপন করে নিতে পারে। আমাদের সবুজগ্রাম একটি ছোট্ট বিশ্ববিদ্যালয় একটি বিদ্যালয় আছে, সেখানে যখন গোপা যেত তখন ওই বিদ্যালয়ের ছেলেমেয়েরা অন্য কারো কাছে গিয়ে দাঁড়াতো না, গোপাকে ঘিরে সবাই করতো, মানে ডাকতো না গোপা, ওরাই গোপাকে ঘিরে বসতো। মানে এই যে কি একটা দৃশ্য, মানে আমরা ভুলতে পারবো না। গোপা আমাদের মধ্যে থাকবে, আশা করি মাটির টান এই গোপার আদর্শকে টেনে নিয়ে যাবে। আমরা খুশি হব জঙ্গলমহলের মানুষ হয়ে, জঙ্গলমহলের সাহিত্য কবিতাকে যেভাবে গোপা সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। শুধু আমি বলবো না শুধু ভারতবর্ষ, ও বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব বাঙালিরা আছে তাদের কাছেও কিন্তু এই মাটির টানের মাধ্যমে জঙ্গলমহলের কবিতা এবং সাহিত্য ছড়িয়ে পড়েছে। এর জন্য গোপাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। দাদাকে ধন্যবাদ। আমরা আমাদের এই সমস্ত অতিথিদের বক্তব্য রাখার জন্য সময় দিতে পারছি না, আমাদের আরো অল্প কিছু কাজ বাকি আছে। আমরা কেবলমাত্র তাদেরকে সম্মানিত করলাম। নমস্কার সকলকে। আমি আঞ্চলিক কবিতা লেখালেখি করি, আঞ্চলিক কবিতা এবং শ্রুতি নাটকের বই আছে গত 3 মাস আগে। সেটা দেখেই গোপা দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে যে বইটি কিভাবে পাবো, এবং তারপর আমাকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানায়। আমি বলি অনুষ্ঠানে গিয়ে আমি বইটা দেবো, কিন্তু আমার দুর্ভাগ্য। আচ্ছা, বই বলতে মনে পড়লো, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। মায়ের বইটি বর্ণমালা বাইরে উপলব্ধ হবে, ঠিক বাইরে, হলের বাইরে। যদি কেউ নিতে চান, যদি কেউ সংগ্রহ করতে চান, দয়া করে নেবেন। আমি একদম বলতে ভুলে গেছি। ধন্যবাদ। সেদিন দাদা অভিনয় করতে করতে কেঁদেছিলেন দিদির সামনে। জানুয়ারি আসলে দাদার সঙ্গে দিদির সম্পর্কটা সবার সঙ্গেই আন্তরিক, দিদি ছিলেন, কিন্তু দাদার সঙ্গে বোধহয় আরেকটু গভীর ব্যাপার ছিল। একটু সময় নিয়ে 2-1টি কথা বলে দিই। আমি একটা স্টেজ পারফর্ম করেছিলাম বৃদ্ধাশ্রম, আমি ইমোশন হয়ে যাই। আমি শেষে কেঁদে ফেলি। সেই মুহূর্তে আমি দিদির সাথে আমার সম্পর্ক অনেক বছর ধরে, আমি পায়ে দিয়ে আমি বাইরে প্রণাম করছি, কিন্তু সেদিনকে আমি পায়ে দিয়ে মঞ্চে প্রণাম করেছি এবং জড়িয়ে ধরে আদর করলাম। বললো যে ওকে ইমোশন হয়ে যায়, কেঁদে ফেলে। যা শুন বলে গেলাম,
কি পেলাম জানি না, অনেক কিছু দিয়ে গেলাম। চলে গেলেন মানুষটা, একটা শব্দ কানে বাজবে, ভাই এটাই সারা জীবন বেঁচে থাকবে। এটি কবিতা শেষ লাইনটা না আমার এখন মনে পড়ছে। আজ দুঃখ, আজ মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ, তবু আনন্দ জাগে। দিদি তুমি ভালো থাকো। সরি দাদাকে আমরা মঞ্চে একটু সম্মানিত করব। মঞ্চে দেখে নেব মাননীয় শ্রী সঞ্জয় কুণ্ডু মহাশয় এবং শ্রী শুভ্র সেনগুপ্ত মহাশয়কে। আমাকে বলতে আসবে, কিন্তু 14 তারিখ স্টেজ করার পর আমাকে বলছে 15 তারিখ আসবে, কিন্তু আমাকে প্লেসগুলো ছাপিয়ে দিতে হবে, 30টা সার্টিফিকেট আছে, আমার নাম লিখতে হবে। আমি 4 তারিখ আমাকে দিয়ে আমি সব দিয়ে গেছি। আজকে যেইভাবে দশই জানুয়ারি রিহার্সাল ছিল আমাদের, খুব আনন্দ করেছিলাম, কত কথা হলো, চলে যাওয়াটা ভাবতে পারছি না। জাস্ট আমি আজকে সম্মাননা নিতে রাজি ছিলাম না, কিন্তু সবাই বলছে যে দিদি নাকি এটা সাজিয়ে দেওয়া লাস্ট গুছিয়ে গেছে। আজকে আমার কাছে সম্মাননা বা কোনো কিছুই কোনোটাই, আমি খালি এসছি শুধু শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে 10 তারিখে বেরোলাম যখন দিদির ওখান থেকে, দিদির পা ছুঁয়ে প্রণাম করে কীভাবে ভাই বলে বুকে টেনে নিল, এবং মানে কতটা ভালোবাসত বোঝাতে পারবো না। চলে যাওয়াটা মানে মানতেই পারছি না। ভালো লোকগুলোকে কেন ভগবান এত তাড়াতাড়ি নিয়ে নেয়, আর কত শত লোক রয়ে গেছে, একটু এক্সচেঞ্জ করলেই পারে। ভালো থাকুন সবাই। আমরা মাননীয় নন্দিনী লাহা মহাশয়কে সম্মানিত করলাম। মাননীয় মিতা ঘোষ, সত্যি আমরা ভাবতেই পারছি না। মানে আজকে যখন পোস্টটা দিলাম তখন বলছি যে দিদি তুমি আসতে বলেছিলে, তুমি বাবু বলে সবাইকে, আমাকে কেন সবাইকেই বলতো, বারবার করে সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে। আমি একটাই কথা বলবো, মাটির টানে এগিয়ে চলুন, এবং 22শে মার্চ মাটির টানে থাকবে রক্ত করবীর অনুষ্ঠানে, এটা আমি বলে গেলাম। অনেক ধন্যবাদ দিদিকে। কত বাধা সত্ত্বেও দাদা দিয়েছেন, দাদা বলেছেন ঋণী করুন আমাকে, আমি নিয়েছি। এবং দিদির একটা খুব নিজের পছন্দের সবুজ গ্রাম বলে একটি প্রজেক্ট আছে, স্কুল আছে, সেই স্কুলে পুরুলিয়া সে অনাথ শিশুদের জন্য আমি সামান্য যেটুকুনি পারি আজকে টাকাটা আমি সবুজ গ্রামে যারা রয়েছে ছোটো বাচ্চাদের জন্য দিয়ে যাচ্ছে। দিকে বলতে একটু এগিয়ে আসতে, এবং যারা আলাদা সবাই আছে পারলে আপনারাও সবাই চেষ্টা করবেন দিদির এই স্কুলটাকে বাঁচিয়ে রাখার। বললেন এটা আমাদের সকলেরই অনুরোধ যে আমরা যেরকম মাটির টানকে
আমরা সঙ্গে নিয়ে চলবো। এবং আমাদের এখানে পার্সোনালি এখানে পার্থ রয়েছে, আমরা রয়েছি, যারা আমরা পার্সোনালি মানে মাটির টান যে যারা মাটিরা তারা যে সাহায্য চাইবে আমাদের থেকে, এবং জঙ্গল মঙ্গল উদ্যোগের যারা আমরা মেম্বাররা রয়েছি, আমরা অবশ্যই সঙ্গে থাকবো। আর দিদির যে স্বপ্ন যেরকম মাটির টান, তার সঙ্গে হচ্ছে সবুজ গ্রাম সহায়ক বিদ্যালয়, আমাদের আদিবাসী বাচ্চাদের নিয়ে একটা স্কুল পুরুলিয়াতে আছে। আমরা চাইবো আপনারাও সঙ্গে থাকবেন এবং দিদির যে স্বপ্ন, এই স্বপ্নটা যেন আগে আমরা নিয়ে যেতে পারি, এই বাচ্চাগুলোকে যাতে আমরা কিছু আলো দেখাতে পারি। যে যেভাবে পারবেন আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। দাদা, আপনি আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করলাম। এখন আমরা দিব্যেন্দু মজুমদার মহাশয়কে সম্মাননা জানাচ্ছি। মানুষের সংখ্যা খুব কম, খুব সীমিত। সেই সীমিত সংখ্যক মানুষের মধ্যে গোপা চক্রবর্তী দিদি একজন। অ্যাকচুয়ালি আমরা খুব ভারাক্রান্ত হয়ে রয়েছি, তো আমার কাছে গোপালটা একটা মানে মুক্তি মনে হয়েছে। খুব পৃথিবীতে কম মানুষ থাকে যারা এভাবে মুক্তি পায়। এটা কিন্তু অনেকে তপস্যা করে পায়, হয়তো একটু অসময় চলে গেল ছেড়ে। এই পাশে যে রয়েছে, আমি গোপালদের আগে চিন্তা, ও নাচ করতে খুব ভালো। আমরা তো এই একটা ফাঁকা লাগবে, আমরা যারা যোগাযোগে একদম সংস্কৃতির জগতে, কিন্তু সবার আগে ওর মাকে আর আরেকজন কথা, যারা আমরা এত মানুষ একত্রিত হয়েছি বিভিন্ন সংগঠনে যারা কাজ করে থাকে, পেছনে যে মানুষটা সব অবস্থা ওনার বুক ফেটে যাচ্ছে। এই এত বড় আয়োজন, এটা কিন্তু অবদ্ধ হওয়া সম্ভব ছিল না। আমরা কি হয়, যখন কি হারাই তখন রিয়েলাইজ করি যে কিভাবে এটা সম্ভব। আমি অরুণদাকে মঞ্চে ডাকবো, পারবে না জানি। তো পৃথা নাচ করতো ছোটবেলায়, গোপালের সঙ্গে প্রথম আলাপ মেয়েকে নিয়ে এসেছিল আমার কাছে রাজ্য সঙ্গীত একাডেমিতে নাচের অনুষ্ঠানের জন্য। সেই থেকে তো এখন এমন ছেলে কিছু পড়াশোনা গাইড লাগবে, পৃথা গাইড করতে থাকে, ও মিডিয়া সায়েন্সে পড়ে। তো যাই হোক, যেটা বলার, আমরা যারা যে কোনো ফিল্ডে কাজ করি, অনেকেই বলছেন যে ভালো মন নিশ্চয়ই ভালো মন না হলে ভালো সাংস্কৃতিক কোনো চেতনা উন্মেষ হতেই পারে না। আর যেটা হঠাৎ করে গোপাল আমাকে শিখিয়ে দিয়ে গেল, আর কি সে একটা শিক্ষাই দিয়ে গেল। যে এই যে গত 5 বছরের মধ্যে এত মানুষের কি কাছে চলে যাবে, ঠিক গত 5 বছরের মধ্যে সম্ভব হয়েছে। এটা আমি যেটা জানি আর কি, রাজাও জানে। ঠিক যখন করোনা পিরিয়ড চলছে, অযোধ্যা গোপালী বাড়িতে প্রতিদিনই একটা ভয় প্রত্যেকের মধ্যে, সেখান থেকে গোপালীদার এই মাটির টান, এই সাংস্কৃতিক যে বিপুল কর্মকাণ্ড শুরু করলো। এবং আমাদের বাড়িতে যখন আলোচনা হয়, আমরা নিশ্চয়ই আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু অনেকে শেখাতে এই 5 বছরের মধ্যে একটা মানুষ, উনি কিন্তু অসুস্থ ছিলেন, শারীরিক অসুস্থ ছিলেন, মাঝে মধ্যে গোপালী এদিক ওদিক হয়ে যেতেন। এই 5 বছরের মধ্যে একটা এত অসম্ভব কাজ করে গেছে, যেটা কিন্তু প্রত্যেকটা আমাদের যারা কাজ করছি, আমাদের পরবর্তী প্রজন্ম, প্রত্যেকের শিক্ষা। আমরা সব ক্লান্ত হয়ে যাই, কিন্তু এই ক্লান্তিহীন একটি মানুষ ছিলেন। এবং উনি জবাব দিয়ে ঘন্টায় আমার সাথে কথা হয়েছে, 10 মিনিট ধরে ভাই 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 করে গেল। আমি আসছি করে গেলাম। তো সেই আশাটা এভাবে হবে, ঈশ্বর লেখা ছিল এটা। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবে, আর বিভিন্ন ভালো ভালো কাজে থাকবো, এই একটা অঙ্গীকার নিয়ে আমরা আজকে ফিরে যাবো। শ্রদ্ধা জানিয়ে দিদিকে। কিন্তু তুই খুব সুন্দর করিস, তোর সংগঠন খুব সুন্দর চলছে। এবং আমার সংগঠন থেকে প্রায় 40 জন স্টুডেন্ট নাম দিয়েছিল, সেখানে 6 জন
আজ প্রাইজ পেয়েছে মঞ্চে। দিদি আমাকে বলেছে তুই সবসময় আমার পাশে থাকিস, এবং দিদি আমার পাশে সবসময় ছিলেন, আমাকে আশীর্বাদ করেছে। এবং আমি জানি তিনি না থেকেও আছেন এবং আমাদের সকলের মাঝেই থাকবেন। যেমন রবীন্দ্রনাথকে আমরা কখনোই বিসর্জন দিতে পারি না, রবীন্দ্রনাথ আমাদের কাছে সবসময় অমর। আমি মনে করি, তুলনা করে বলছি না, আমি মনে করি দিদি আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন। দিদির হাসি, দিদির কথা, দিদির বাবু বলে যে ডাকটা সকলের প্রতি, শুধু আমার না, এরকম মানুষ সচরাচর পাওয়া যায় না। দিদি থাক আমাদের মধ্যেই, আমাদের সকলের মধ্যেই। ধন্যবাদ। ধন্যবাদ দাস অধিকারী মহাশয়কে আমরা সম্মাননা জানাচ্ছি। ক্ষুরধার স্মৃতি এবং আবেগ ঘন কণ্ঠস্বর, এই উপাধিতে দিদি তাকে সম্মানিত করছেন। সবটাই দিদির করে যাওয়া, সমস্ত কিছু দিদি রেডি করে গেছেন, আমরা শুধু তুলে দিচ্ছি। তার কিছু মূল্যবান বক্তব্য আমরা তার মুখ থেকে শুনে নেব। একটা অনুষ্ঠান করার জন্য যে কি মানসিক চাপ থাকে সেটা অবশ্যই তিনি বুঝবেন, যিনি আজকে আমাদের মধ্যে নেই। আমরা ছোটখাটো কিছু অনুষ্ঠান করে থাকি, আর নিজে যখন পারফর্ম করি তখনও প্রচন্ড চাপ অনুভব করি। আমি কোনোদিনও অনুষ্ঠান করতে যাওয়ার আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা যখন আবৃত্তি করতে হয়, তখন আমি কারোর সাথে কথা বলি না, হয়তো আমাকে লোকে ভুল বোঝে। আর এমনিতে হয়তো আমার সাথে যারা আমার কাছে ক্লাস করেন তারা দেখেছেন যে আমি সেই সময় তাদের সাথে হয়তো কবিতা নিয়ে খুব পর্যালোচনা করি, কিন্তু আমি কাউকে কখনো সত্যি কথাই ফোন করা হয়ে ওঠে না। তার মানে নয় যে আপনারা আমার আপন নয়, তার মানে নয়, কারণ প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরন থাকে। আজকে একটু দেরি হলো পোস্ট করতে, মানে হজম করতে দেরি হয় না একটা সংবাদ। কেন মানুষ চলে যায় আমি সেই বিষয়ে মানে ভাবছিলাম যে হঠাৎ করে এত রাত্রিবেলা শুতে গিয়ে মনে হয় যেন আমি কাল সকালে বা আজকে রাত্রে যদি ফোনটা অফ করে রাখি তাহলে কাল সকালে আমি কিছু এমন কিছু শুনবো না তো, মানে সেটা আমি দেরি হয়ে যাবে না তো। আর আমি সত্যি কথা গো, এই প্রথম আপনাদের এই মাটির টানে অনুষ্ঠানে আমার আসা, কিন্তু প্রথম আসা তিনি নেই। তিনি এত বড় একটা সম্মান আমায় দিলেন, শ্রুতিধর সম্মান। আমার আরো আগে আসা উচিত ছিল, আমি জানি বিভিন্ন অতিথিরা এসেছিলেন, তারা হয়তো চলে গেছেন, হয়তো অনেকে ভাবতেও পারেননি যে আজকে অনুষ্ঠানটা হবে। কিন্তু ওরা মাটির টানের যারা সদস্য এবং সদস্যা, বিশেষ করে তার পরিবার, তার মেয়েকে দেখলাম, আমি তো ওইভাবে সান্ত্বনা জানাতে পারি না, শুধু একটু স্নেহ দিয়ে আমার কাছে যে ভালোবাসা যে দিয়েছে ওই ভদ্রমহিলা, যে ভদ্রমহিলা আপনাদের প্রিয় বাচিক শিল্পী, তার যে ছোঁয়াটা যে একদম অন্যরকম, সেটা তো নিশ্চয়ই আপনারা বোঝেন। যে পেয়েছে সেই হাসি, যে পেয়েছে সেই ছোঁয়া, সেই বোঝে যে তিনি কেমন মানুষ ছিলেন। আর একটা অন্যরকম ধারার যে বিষয় নিয়ে তিনি অনুষ্ঠান করেন এবং শেখান এবং তার সঙ্গে প্রতিযোগিতা করেন। আজকে অনেক ছোটরা হয়তো ছিলেন বা আছে, বা তাদের অভিভাবকেরা রয়েছেন। তো এই একদম অন্য ধরনের এই কবিতা নিয়ে সত্যি কথাই যে মান্য কলকাতায় বসে যেখানে মান্য ভাষা নিয়ে বেশি চর্চা করা হয়, আমিও দু একটি আঞ্চলিক ভাষার কবিতা আবৃত্তি করি,
কিন্তু সেটি বেশি দূর মানে এত বেশি করি না যে যাতে আমার মান্য কলকাতা আমার কবিতার কিছুটা বিঘ্নিত হয়, কারণ এত আমি যে বিষয় নিয়ে এত চিন্তা করি সেখান থেকে বেশি ডিস্ট্রাক্ট হওয়ার আমি চেষ্টা করি না, মানে মন হয়তো কোথাও সরে যাবে। আমি রানাকে দেখেছি কি সুন্দর তাকে নিয়ে গিয়ে অনুষ্ঠানে বসেছিলেন এবং তার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য বসেছিলেন। বাইরে থেকে তো তিনি হাসছেন আর সবাইকে এত ভালোভাবে শেখাচ্ছেন যে আমরা এই যে আঞ্চলিক ভাষা মানে কি, এটা অন্যভাবে বলে দিলাম তা না, তার ভেতরে তার পড়াশোনা, তারপর তার একটি বই দিয়েছিলেন স্নেহ করে, নিশ্চয়ই এখানে অনেকেই দিয়েছেন। আর মানুষের যে হঠাৎ করে চলে যাচ্ছে যে বিষয় নিয়ে কৌশিক বাবু সেদিন লিখেছিলেন একটি কথা, ছোট্ট লেখা, তিনি ডাক্তার নন হয়তো, কিন্তু তিনি তার উপলব্ধির মাধ্যমে তিনি একজন পারদর্শী পরিচালক, সেই হিসেবে তিনি লিখেছিলেন এই যে আমরা এই যে মনের মধ্যে ভীষণ চাপ অনুভব করছি, দেখবেন হঠাৎ হঠাৎ করে এক একজন মানুষ, কিছুদিন আগে আরেকজন বাচিক শিল্পী বুদ্ধদেব বিশ্বাস চলে গেলেন এবং আমাদের মধ্যে হঠাৎ কেউ হয়তো চলে যাব। এই জন্যই বলছি যে এই যে হিংসা, দেশ, পরস্পর থেকে একটা নিজেকে সরিয়ে রাখা বা অহংকার, কিসের অহংকার, যেখানে লতা মঙ্গেশকরের মতো মানুষ এত গুণী শিল্পী তার চির জীবনটাকে দিয়ে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন গানের জন্য। তার কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সে প্রত্যেকটি মানুষেরই থাকে, সে যখন চলে যেতে পারে তাহলে আমরা সকলেই যাব। আমি একটা বিরাট অসুস্থতা থেকে উঠে এসে আবারও আমার একটা চিরকালের স্বভাব, আমাকে কেউ থামাতে পারে না, কিন্তু একদম যদি ওপর থেকে ডাক আসে, আর এই যে অনুষ্ঠানের আগে যে কি পরিমাণ মানসিক চাপ, তাই যদি সবাই মিলে ছোট্ট ছোট্ট করে কাজগুলোকে করে তাহলে এই চাপটা তার কমে যায়। তবুও যিনি আসল মানে মাটির টানকে যিনি তিল তিল করে বলে উঠেছেন, সেই যে চূড়াটা তিনি যখন দেখবেন তার যে সার্থকতা সেটা কেউ বুঝতে পারে না। এটা আমি আমার গতকালই একটি অনুষ্ঠানে ছিল, আমি বুঝেছি। কোথাও একটু কোথাও বিঘ্ন হলে যেন মনটা কেমন হচ্ছে, ওরা কি কবিতা বলে, আমি প্রত্যেকটা মুহূর্ত সেই কবিতা শোনার চেষ্টা করি, হয়তো হয় না, অতিথিদের ডাকি, একটু হয়তো নজরটা অনেকে চলে যায়, আর ওরা একটা দিন একটু ছবি তুলতে চায়, কিন্তু তবুও বলি আপনারা বাঁচিয়ে রাখুন। এই পুরো হলটা আজকে ভরাট হয়ে থাকার কথা, এই সময়টা আমরা গোপা চক্রবর্তীর জন্য পুরোটা সময় আমরা কেন পারবো না যে তার জন্য সময়টা দিতে? তার মেয়ে বড় হোক, তার স্বপ্ন পূরণ হোক, আর প্রত্যেকজন যারা খুব গুণী শিল্পী তারা আমার কাছেও কখনো কখনো শিক্ষা নিয়ে থাকে, সাহায্য নিয়ে থাকে। আমি খুব বড় আবৃত্তি শিল্পী নই, তো আমি চেষ্টা করব যে কোনো ভাবেই হোক মাটির টানের সাথে থাকার। আর আপনারা সত্যি কথা, এই দিনটিকে আমি সত্যি প্রথম এলাম, আমাকে প্রধার সম্মান দিলেন, কিন্তু তিনি নেই, আর আমাকে যে যোগ্য বলে মনে করেছেন, নিশ্চয়ই আপনারাও তাদের সাথে সহমত, নিশ্চয়ই যে উনি আমাকে মনে করেছেন, সেই জন্য আপনাদেরও অনেক অনেক সম্মান। নমস্কার। মায়ের অনেক দিনের পরিশ্রম, আজকের শেষ পারফরমেন্স বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী। বলবি বল উন্নত মামসী, শিরনে হারিয়া মারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবি বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ফেরিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমললাটে রুদ্র ভগবান, জলের রাজ রাজ টিকাদিত্য জয়শ্রী। বলবীর
আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি হুড়চটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, বলবীর চির উন্নত বংশী। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ছমকি ছমকি, চটে যেতে যেতে চলিতে চমকি, হিন্দি আদি হিন্দোল, আমি চিরটাকা চকরি হিন্দোল, আমি তাই করি ভাই যখন যাবে মঞ্জা, করি মৃত্যুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অহির, বলবীর, আমি চির উন্নতশীল। আমি চির দুরন্ত দুর্বল, আমি দুর্গম, মম প্রাণীর বেলা হরদম ভয় হরদম ভর কোমল, আমি হবশিখা, আমি সাধনীর জামদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি যোগিনী, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান বিষাবসান, আমি ইন্দ্রাণী সূর্য, হাতে চার ভালে সূর্য, মম এক হাতে বাঁকা পাশের বাঁশরি, আর হাতে আলোর্য, আমি কৃষ্ণগ্রন্থ, মন্থর বিষ পীড়া ব্যথা গান্ধী, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা, ধারা গঙ্গোত্রী, বলবীর চির উন্নত ভাই। আমি সন্ন্যাসী পুত্র শরীরে, আমি যুবরাজ, মম রাজ্য বেশ ম্লান দৈরে, আমি বেদুইন, আমি চেন্দি, আমি আপনার ছাড়া করি না তাহারে পূর্ণেশ, আমি বজ্র, আমি ঈশানের ঈশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিনান মহাহুঙ্কার, আমি বিরাট বাণীর ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবের নাথ প্রচণ্ড, আমি খেতাধুর দশা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা উল্লাস, আমি সৃষ্টি বৈরি মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির দাহগ্রাস, আমি বহু প্রশান্ত, বহু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুলের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাপল্লব, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল, ছল ছল চল উর্মির হিন্দোল দোল, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তবু বিনয়নে বন্দী, আমি সরসীর রীতি সরসিজ প্রেম, আমি উদাম, আমি ধর্মী, আমি উর্বনা মন উদাসীন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, অবতাস আমি উদাসীন, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহ হারা যত পথিকে, আমি অপমানিতে নরক বেদনা, বিষ দ্বারা প্রিয় লাঞ্ছিত হতে গতিতে, আমি অভিমানী চিরযুদ্ধ হিয়ার, কাতরতা ব্যথা শুনিবি, চিরচুম্বন চোর কম্পন আমি, থর 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 প্রথম পরশ কুমারী, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার, কাকুল চুরির কনকন, আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন ভীত পল্লীবালার আচর কাচুরি নিচোর, আমি উত্তর বায়ু মলয় নীল উদাস পুরবী হাওয়া, আমি কবির কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া,
আমি আকুল নিদান দিয়া স্বামী রৌদ্র রুদ্র রবি, আমি বরুণীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তোরে আনন্দে ছুটে চলি কি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি উত্থান, আমি পতন, অচেতন যে রতন, আমি বিশ্বজনীনে ওই জয়ন্তী মানব অভিনয়, ছুটি ঝড়ের মতো মালতালি দিয়া সর্বভর্ত করতলে, তার জীবন রাখার উচ্চারিত বাহন আমার নিম্ন দেশে রেখে চলে। আমি পশুবাদ বন্ধি কালাম, আমি পাতালে মহান বন্ধি পাথার কোলাহল, আমি তরিতে চলিয়া ভুলে চলি জন তুলি দিয়া দিয়া লব্ধ, আমি প্রাণ সঞ্চারী রূপন সরসা সঞ্চারী ভূমিকম্প, আমি পশুবাদ বাড়াবো বন্ধি কালাম বাসুকি মোড়া জাপুটি ধরি সময় জিপ্রাইলে আগুনের লড়াই করি, আমি দীর্ঘ শিশু, আমি চঞ্চল, আমি দৃশ্য, আমি দাঁত দিয়াছি বিশ্ব মায়ের অঞ্চল। মহাসিংহ গলা ভুম 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 দিয়ে করি দিয়ে ঝুম, মম বাসরি তারে পাশরি, আমি শ্যামের হাতের বাসরি, আমি রুষে উঠি যাবে সুতি মহাকাশ সাহিয়া, ভয়ে শক্ত নন হাবিয়া গজব নিভে নিভে যায় রাখিয়া, আমি বিক্রম আমি নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রবণ রাবণ বন্যা কবু ধর্মীরে পরিবরণিয়া, কবু বিপুল ধ্বংস বন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু পক্ষ হরির জীবন বন্যা, আমি অন্যায়, আমি উত্তম, আমি প্রভু, আমি ভূমকেতু জ্বালা বিশ্ব ধর্মার ভূমি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রমনা সর্বনাশী, আমি জাহান্নামে রাউন্ডে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চিত্তুজ্জ্বল জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাকিয়া তাকিয়া নথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মত্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া দিয়াছে সব বাদ। আমি পরশুরামের সফল তুফান নিক্ষুদ্রীয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত দান, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব তিনি বিশ্ব অবহেরে নব সৃষ্টির মহানন্দে, মহাবিপ্লব মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, জলে উদ্ভিদের কুণ্ডল রোগ আকাশে বাতাসে করিবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভিন্নার ভূমে রইবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভীগ ভগবান বিপদ চিহ্ন, আমি স্রষ্টা সুবংশ পুতা পাহারা খেয়ালি নীতির মুখ্য করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভীগ ভগবান বুকে একে দেব পদ চিহ্ন, আমি খেয়ালি বিধির মুখ্য করিব ভিন্ন, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, জলে উদ্বেগের ব্রহ্মরূল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপাহন ভিন্নার ভূমে রইবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল। কিন্তু মা আমাদের কারোরই আর এনার্জি নেই, তুমি সব শেষ করে দিয়ে গেছো। তুমি ওটা নিয়ে যাবে তো? যাই হোক, পুরুলিয়ার গুলো নিয়ে যাবে তো? খুব শখ করে মা মাটির টানের মাটিদের সবার জন্য ছবিওয়ালা আলাদা আলাদা প্রাইজ তৈরি করেছিল।
আমি নামগুলো পড়ছি, এই মুহূর্তে ছবিগুলো দেখে মিলিয়ে মিলিয়ে দেওয়া সম্ভব নয়, সবাই যেহেতু স্টেজে আছেন। আমি নামগুলো পড়ছি। আমি অনুরোধ করব আমার মাসি, আমার মায়ের বোন লোপা সরঙ্গী, আমার মায়ের বোন, আমার ছোট মাসি, দীপান্বিতা মজুমদার, তিতির বিশ্বাস, উর্মি ঘোষ, ছবি হালদার, ঝুমুর বসু, সুদীপ্ত রানু, ইন্দ্রাণী বাড়ুই, ইন্দ্রাণী মালাকার, বন্দনা দাস, রুমা চট্টরাজ, লোপামুদ্রাদি, অঞ্জনা ধর, সৈপত্রী মালাকার, রিঙ্কুদি, অনুভা দাশগুপ্ত, বাণী মণ্ডল, যদি কারোর নাম বাদ গিয়ে থাকে আমার শুধু আজকে বলে নয়, এতদিন যে আমার মা বেঁচে ছিলেন এরা তাদের বাঁচিয়ে রেখেছিল। স্টেজের পেছনে এবং স্টেজের সামনে আমার বাবাকেও প্লিজ সবাই যদি 1 মিনিটের জন্য একটুখানি আমরা চুপ করে থাকি, সেই মানুষটার জন্য যে কখনো চুপ হতো না। স্টেজের পেছনে যারা আছেন, সামনে যারা আছেন, সকলকে বলছি, অনুরোধ করছি, সবাইকে বলছি একটু 1 মিনিটের জন্য আমরা একটু চুপ করবেন দয়া করে। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। বং দর্পণ, বিনোদন সবার জন্য।